হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কর্মসংস্কৃতি পেপার থেকে নেওয়া হয়েছে। কর্মসংস্কৃতি পেপার থেকে নেওয়া হয়েছে, যেটা তোমাদের কেপি কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট। এখানে 50টা কোশ্চেন আছে। সেই 50টা কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। এটা একটা রেকর্ডেড ক্লাস, এটা আমাদের লাইভ ক্লাস নয়। আমি এখন একটু বাইরে আছি, তার জন্য লাইভ করতে পারছি না। এটা একটা রেকর্ডেড ক্লাস। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসগুলো দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর একটা করে সুন্দর কমেন্ট অবশ্যই করে দেবে। ঠিক আছে? দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে। আর এই পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে। আমি কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক পিন করে দেবো। ঠিক আছে? এখানে দেখো বলা আছে, নিম্নলিখিত কোন শহরকে মোটর গাড়ির নগরী বলা হয়? বলো তো। অপশান এ আমেরিকার ডেট্রয়েট, বি গ্রেট ব্রিটেনের শেফিল্ড, না সি ফ্রান্সের ক্যালে, জার্মানির হামবার্গ। এর কারেক্ট অ্যান্সার কি হবে? এটা সবাই জানে, এটা খুব সহজ একটা প্রশ্ন। আমেরিকার ডেট্রয়েট, এটাকেই বলা হয় মোটর গাড়ির নগরী। ঠিক আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে পৃথিবীর কসাইখানা, কসাইখানা কাকে বলা হয় বলো তো। কসাইখানা, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে শিকাগো। কি হবে? শিকাগো। তোমাকে যদি জিজ্ঞেস করে যে দারুচিনির দেশ কাকে বলা হয়, দারুচিনির দেশ, তখন কি হবে? তখন হয়ে যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হবে দারুচিনির দেশ। তোমাকে যদি জিজ্ঞেস করে যে চিনির গামলা, চিনির গামলা কাকে বলে, তখন হয়ে যাবে কিউবা। কিউবা। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভূমধ্যসাগরের চাবি, তাকে ভূমধ্যসাগরের চাবি, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হবে জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এশিয়ার ডেট্রয়েট কাকে বলে, দেখো ডেট্রয়েট, আমেরিকার ডেট্রয়েটকে তো মোটর নগরীর, মোটর গাড়ির নগরী বলা হয়। ঠিক আছে? এখানে যদি জিজ্ঞেস করে যে এশিয়ার ডেট্রয়েট কাকে বলে, বা ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়, তখন কি হবে? এশিয়ার ডেট্রয়েট, তখন সেটা কি হবে বলো তো? সেটা হয়ে যাবে চেন্নাই। কি হবে? চেন্নাই। চেন্নাইকে বলা হয়। এটা ভালো করে তোমরা মনে রাখবে। তোমাকে যদি জিজ্ঞেস করে ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তখন কি হবে? না, আমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার। ম্যানচেস্টার হয়ে যাবে আমেদাবাদ। আমেদাবাদ। ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, সেটা কি হবে? সেটা হবে কানপুর। কানপুর। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি জিজ্ঞেস করে, তখন হয়ে যাবে সেটা কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। এগুলো মনে রাখবে। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে, আরো জিজ্ঞেস করতে পারে, যেমন গোটা পৃথিবীর তোমাকে যদি জিজ্ঞেস করে, যেমন চির বসন্তের দেশ কাকে বলে, না সেটা হয়ে যাবে কুইটো। এরকম প্রশ্ন তোমরা মনে রাখবে। ঠিক আছে? তোমাকে এটাও জিজ্ঞেস করে যে আমাদের এখানের বাংলার অক্সফোর্ড কাকে বলে, বাংলার অক্সফোর্ড, বলো তো কাকে বলে? বাংলার অক্সফোর্ড। এটাও জিজ্ঞেস করেছে অনেকবার। এর কারেক্ট অ্যান্সার কি হবে? নবদ্বীপ। নবদ্বীপ হবে নাকি? তাহলে এখানের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলন কোন সালে কত তারিখে শুরু হয়েছিল? 24/1/1919, 28/4/1912, না 18/7/1907, না 23/1/1923। দেখো আমরা জানি 1919 সালে হয়েছিল। 1919 সালে হয়েছিল। কেন হয়েছিল এর আগের দিনও বলেছিলাম যে, তাহলে অপশন এতেই আছে 1919। দেখো, তাহলে এটাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। এর আগের দিনেও পড়েছিলাম আমরা, যে বলেছিলাম যে খিলাফত আন্দোলন কেন হয়েছিল, না ইংরেজরা কি করেছিল, তুর্কিতে, তুর্কিতে যে খালিফা পদ ছিল, সেই খালিফা পদকে, সেই খালিফা পদকে তারা তুলে দিয়েছিল। সেই জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে? বাংলায় বা ভারতে, ভারতে এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল বলো তো? ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আলী ব্রাদার্স। আলী ব্রাদার্স। ঠিক আছে? দুজন ভাই ছিল, মোহাম্মদ আলী আর হচ্ছে শওকত আলী। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ কারেক্ট। পরের প্রশ্ন দেখো, কোন তারিখে রেড ক্রস দিবস পালিত হয় বলো তো? 1 জুন, 8 মে, 8জানুয়ারি, 12জানুয়ারি। এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 8ই মে। ঠিক আছে? রেড ক্রস ডে পালিত হয় 8ই মে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাকে যদি জিজ্ঞেস করে যে রেড ক্রস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো তো?
ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো তো? এটার হেডকোয়ার্টার হয়ে যাবে জেনেভা, সুইজারল্যান্ড। কোথায় আছে? জেনেভাতে আছে। জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটার গঠন কবে হয়েছিল বলো তো? গঠন কবে হয়েছিল তোমরা কমেন্ট করো। ঠিক আছে? এরপরে দেখো তোমাকে কিছু ইম্পর্ট্যান্ট ডে এর কথা তোমাকে যদি জিজ্ঞেস করে, ঠিক আছে? যেমন 5ই জুন, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডেট। এটাকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 22 22 তারিখগুলো ভালো করে মনে রাখবে। যেমন 22শে মার্চ, 22শে মার্চ, ঠিক আছে? 22শে মার্চ হচ্ছে আর্থ ডে, না ওয়াটার ডে। প্রথমে আসে ওয়াটার ডে, তারপরে আসে 22শে মার্চ এপ্রিলে আসে আর্থ ডে। ঠিক আছে? বা বিশ্ব দিবস। এরপরে কি আছে? বসুন্ধরা দিবস। তারপরে কি আসে? না 22শে মার্চ, এপ্রিল, এরপরে হয়ে যাবে মে। মেতে কি আসবে? না বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য দিবস। ঠিক আছে? বায়োডাইভার্সিটি ডে। এগুলোও তোমরা মনে রাখবে। ঠিক আছে? 22 তারিখ 3টা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। বোঝা গেছে? এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? কল্লম মাল্লেশ্বরী একজন কি ছিলেন? বন্দুক ছোড়ার খেলোয়াড়, ভারোত্তোলক, সাঁতারু, না টেনিস খেলোয়াড়? দেখো টেনিস খেলোয়াড় তো হবে না। এর কারেক্ট অ্যান্সার কি হবে? কল্লম মাল্লেশ্বরী। এই নামটা ভালো করে মনে রাখবে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়েট লিফটার ছিলেন একজন। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারোত্তোলক ছিলেন। অপশন বি কারেক্ট। ঠিক আছে? তিনি 2000 সালে যে সিডনি অলিম্পিক হয়েছিল, কোথায়? না 2000 সালের সিডনি অলিম্পিকে, সিডনি সিডনি অলিম্পিক যে হয়েছিল, সেখানে তিনি কি জিতেছিলেন বলো তো? সেখানে তিনি কি জিতেছিলেন? সেখানে তিনি পদক জিতেছিলেন। ঠিক আছে? তাহলে 2000 সালের সিডনি অলিম্পিক। এরপরে তোমাকে যে জিজ্ঞেস করে যে অলিম্পিকের কথা এসছে, অলিম্পিক দেখো এর আগেরটা কোথায় হয়েছিল? এর আগেরটা তো টোকিও অলিম্পিক হয়েছিল। এরপরে 2024-এ, অর্থাৎ এই বছরই কোথায় হবে বলো তো? 2024-এর অলিম্পিক হয়ে যাবে প্যারিসে, নাকি? প্যারিস অলিম্পিক, প্যারিস। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে, যে 2028-এ কোথায় হবে? পরের বছর, তার পরের বছর কোথায় হবে? তো সেটা হয়ে যাবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। ইউএসএ-তে হবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, জারোয়া নামক উপজাতি কোথায় বাস করে? লাক্ষাদ্বীপে, মিজোরামে, আন্দামানে, মধ্যপ্রদেশে। জারোয়া একটা ট্রাইবের নাম, এটা একটা উপজাতির নাম। এই উপজাতি কোথায় বাস করে বলো তো? এটাও একটা খুব ইম্পর্টেন্ট উপজাতি। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আন্দামান। ঠিক আছে? আন্দামান। আন্দামানের যদি তোমাকে উপজাতি আরো 2-3টা জিজ্ঞেস করে, যেমন অং, ঠিক আছে? অং হবে একটা। আর কি হবে? আর কি হবে? সম্পেন হবে। ঠিক আছে? অং হয়, সম্পেন হয়। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট নাম। আর হয় সেন্টিনেলিস। ঠিক আছে? সেন্টিনালিস। এই নামগুলো মনে রাখবে। অং, সম্পেন আর সেন্টিনালিস। এটা হয়ে যাবে যা- আন্দামানের উপজাতির নাম। আন্দামানের উপজাতির নাম। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত বলো তো? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, না ষষ্ঠ? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? না এর কারেক্ট অ্যান্সার হবে ফিফথ 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন সি হয়ে যাবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে টোটাল কতগুলো 5 ইয়ার প্ল্যান ছিল বলো তো? টোটাল হচ্ছে 12টা 5 ইয়ার প্ল্যান ছিল। 12টা। লাস্ট যেটা, সেটা সেটা কত থেকে কত পর্যন্ত ছিল? না 2012 থেকে 2017 পর্যন্ত। ঠিক আছে? এটা ছিল। কিন্তু তার মাঝখানেই 2015-তে এটাকে বন্ধ করে দিয়ে এর জায়গায় কি হয়েছে? না নীতি আয়োগের প্রতিষ্ঠা হয়েছে। নীতি আয়োগ। ঠিক আছে? নীতি আয়োগ। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্ল্যানিং কমিশন, এটা কবে প্রথম এসেছিল? প্ল্যানিং কমিশন বলো তো? প্ল্যানিং কমিশন এসেছিল 1985। ঠিক আছে? এরপরে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কবে চালু হয়েছিল? না সেটা হয়েছিল 1951 থেকে 1956 পর্যন্ত। এটাকেই কি বলা হয়? এটাকেই কি বলা হয়? না এটাকেই বলা হয় তোমার হ্যারড ডোমার মডেল। এটাও মনে রাখবে। এটাকে বলা হয় হ্যারড
হ্যারোড দোমার মডেল। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞেস করে যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটা কবে এসেছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটা এসেছিল তারপরেই, অর্থাৎ 1956 থেকে 1961 পর্যন্ত। এটাও ভালো করে মনে রাখবে। এটাকেই কি বলা হয় না, এটাকে বলা হয় পিসি মহালানবিস মডেল। পিসি বা পিসি মহালানবিস মডেল মনে রাখবে। এরপরে দেখো, এরপরে আরেকটা জিনিস মনে রাখবে, প্ল্যান হলিডে। এটাও জিজ্ঞেস করে যে প্ল্যান হলিডে কবে চালু হয়েছিল, প্ল্যান হলিডে বা কোন সময়কালে চলেছিল। প্ল্যান হলিডে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে না, এটা হবে তোমার কবে না 66 থেকে 69 নাকি 1966 থেকে 69 হয়ে যাবে প্ল্যান হলিডে। এটাও তোমাদেরকে জিজ্ঞেস করে। এরপরে তোমাকে জিজ্ঞেস করে যে গরিবি হটাও স্লোগানটা, এই যে ফিফথ 5 ইয়ার প্ল্যান, এটা কার সময় ছিল বলো তো। ইন্দিরা গান্ধীর সময়। কার সময় না, ইন্দিরা গান্ধী। তিনি এই স্লোগানটি দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, লাল ত্রিকোণ কিসের প্রতীক। লাল একটা ত্রিকোণ বা এরকম টাইপের যে ত্রিকোণটা হয় সেটা কিসের প্রতীক বলো তো। রেড কালারের। বিপদ পরিবার পরিকল্পনা না রেড ক্রস তারুণ্য। এর কারেক্ট অ্যান্সার কি হবে না, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরিবার পরিকল্পনা। ঠিক আছে, এটা হবে কারেক্ট। ফ্যামিলি প্ল্যানিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লাল ত্রিকোণ ফ্যামিলি প্ল্যানিং এর প্রতীক। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ব্লু হাউস। ব্লু হাউস কোন দেশের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয়। রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ। বলো তো এর কারেক্ট অ্যান্সার কি হবে। ব্লু হাউস কোন দেশের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয়। এর কারেক্ট অ্যান্সার কি হবে না, দক্ষিণ কোরিয়া। কোথায়, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি দেখো, দক্ষিণ কোরিয়া লেখা আছে, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে কারেক্ট। এখান এই দেশে যে রাষ্ট্রপতি যে বাসভবনে থাকে তার নাম হচ্ছে ব্লু হাউস। তোমাকে বিভিন্ন দেশে বিভিন্ন নাম তুমি পাবে, যেমন রাশিয়া। রাশিয়ার নামটা মনে রাখবে, অনেকবার নিউজেও এসছে এটা। রাশিয়ার কি বলতো না, ক্রেমলিন। ক্রেমলিন নামটা শুনেছো তোমরা, তাহলে রাশিয়ার হয়ে যাবে ক্রেমলিন। এরপরে তোমাকে জিজ্ঞেস করে ভারতের, তো জানো ভারতের রাষ্ট্রপতি ভবন। ভারতের কি হবে, রাষ্ট্রপতি ভবন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ, বাংলাদেশের কি হবে বলো তো। বাংলাদেশ, সেটা হবে তোমার বঙ্গভবন। কি, বঙ্গভবন, বঙ্গভবন। ঠিক আছে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে আমেরিকা, আমেরিকাটা তো সবাই জানে। আমেরিকা, সেটা কি হবে বলো তো। হোয়াইট হাউস। কি, হোয়াইট, হোয়াইট হাউস। তাহলে হোয়াইট হলো আর ওটা ব্লু হাউস। এটা হোয়াইট হাউস, ওটা ব্লু হাউস। এর সঙ্গে আরেকটা মনে রাখবে তোমরা, পিঙ্ক হাউস। ঠিক আছে, পিঙ্ক হাউস কোথায়, পিঙ্ক হাউস যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে আর্জেন্টিনা। কোথায় না, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। তাহলে দেখো, আর্জেন্টিনার পিঙ্ক হাউস হবে, আর ব্লু হাউস হয়ে যাবে সাউথ কোরিয়া, আর আমেরিকার হয়ে যাবে হোয়াইট হাউস। ঠিক আছে, তিনটা কালার ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক কে বলো তো। চৌরঙ্গী লেন, 36 চৌরঙ্গী লেন, এই চলচ্চিত্রের পরিচালক কে। গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, তপন সিনহা। এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো। এর কারেক্ট অ্যান্সার হবে অপর্ণা সেন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। 36 চৌরঙ্গী লেন। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে। ভিটামিন ই, সি, কে না এ। এর কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, প্রজনন ক্ষমতাকে প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই হবে কারেক্ট। কেও হতে পারে, তাহলে ইটাই এখানে দেওয়া আছে। ই কে একসঙ্গে দেওয়া থাকলে ই আর কে দুটোই আমরা টিক দিতাম। এর পরের প্রশ্ন দেখো, ভারতীয় হিন্দু রাজাদের উপর সত্য বিলোপ নীতি আরোপিত করেছিলেন কে। সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন। লর্ড কর্নওয়ালিস, ক্যানিং। অপশন ডি তে, সি তে দেখো লেখা আছে ওয়েলেসলি, না ডি তে ডালহৌসি। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডালহৌসি। এটা সবাই জানে, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডালহৌসি হবে কারেক্ট। ডালহৌসি সত্য বিলোপ নীতি তিনি চালু করেছিলেন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে রেল, ঠিক আছে, রেল প্রথম
তার আমলেই চালু হয়েছিল। কত থেকে কত পর্যন্ত? না, বোম্বে থেকে থানে পর্যন্ত। বোম্বে টু থানে। বোম্বে থেকে থানে পর্যন্ত কত সালে বলো তো? কত সালে? সেটা হয়ে যাবে ১৮৫৩ সালে। ১৮৫৩ সালে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তিনি আর কি করেছিলেন? সেটা হয়ে যাবে পিডব্লিউডি। ঠিক আছে? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি তিনি স্থাপনা করেছিলেন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে টেলিগ্রাফ লাইন, টেলিগ্রাফ লাইন তার সময়ই চালু হয়েছিল। টেলিগ্রাফ লাইন, টেলিগ্রাফ লাইন। ঠিক আছে? এরপরে তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে উডস ডেসপ্যাচ তার সময়ে এসেছিল। উডস ডেসপ্যাচ যেটাকে কি বলা হয়? ইংরেজি সাহিত্যের ম্যাগনা কার্টা বলা হয়। কি? ইংরেজি সাহিত্যের ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা মনে রাখবে। বোঝা গেছে? এরপরে এটাও মনে রাখবে তোমরা ১৮৫৫ তে কি হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ১৮৫৫ তে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। আরেকটা জিনিস মনে রাখবে ১৮৫৬ তে কি হয়েছিল বলো তো? না, বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। বিধবা বিবাহ আইন পাস। তাহলে এগুলো সবগুলো তোমরা ভালো করে দেখবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? লর্ড ডালহৌসি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি। পরেরটা দেখো নানাবতী কমিশন। এটার রিপোর্টের আসল বিষয়বস্তু কি ছিল? বা কেন বানানো হয়েছিল? সেটাও যদি তোমাকে জিজ্ঞেস করে। নানাবতী কমিশন। এই কমিশনের রিপোর্টের বিষয়বস্তু কি ছিল? হিন্দু হত্যা, মুসলমান হত্যা, শিখ হত্যা না খ্রিস্টান হত্যা? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না শিখ হত্যা। ঠিক আছে? শিখ হত্যা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, এটা কোথায় হয়েছিল বলো তো? গুজরাটের যে শিখ হত্যা হয়েছিল সেই সময়ের একটা কমিশন বানানো হয়েছিল, নানাবতী কমিশন। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মাঝখানে অবস্থিত? আন্দামান নিকোবর, দক্ষিণ আন্দামান, ক্ষুদ্র আন্দামান না আমিনা দ্বীপই লাক্ষাদ্বীপ আর হচ্ছে ক্ষুদ্র আন্দামান না নিকোবর? এটা আগের দিন আমি বুঝিয়েছিলাম ভালো করে। দেখো, দেখো আন্দামান তুমি যদি দেখো আন্দামানের উপরের দিকে কি আছে? না, প্রথমে পাবে নর্থ আন্দামান, তারপরে কি আসবে? তারপরে আসবে মিডিল আন্দামান, তারপরে আসবে সাউথ আন্দামান, দক্ষিণ আন্দামান, আর তারপরে আসবে লিটল আন্দামান। ঠিক আছে? লিটল আন্দামান। আর তারপরেই কি আসবে? না নিকোবরের কার নিকোবর আসবে। কি আসবে? নিকোবরের কার নিকোবর আসবে। এখানে তুমি যদি দেখো ভালো করে, এই যে লিটল আন্দামান আর সাউথ আন্দামান আছে না, এর মাঝখানেই কি আছে? না ডানকান প্যাসেজ আছে। ডানকান প্যাসেজ। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 10 ডিগ্রি চ্যানেল কোথায় আছে? এটা আছে লিটল আন্দামান আর কার নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। এখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে স্যাডল পিক এটা আছে এখানে। ঠিক আছে? স্যাডল পিক, হাইয়েস্ট পিক যেটা, সেটা আছে নর্থ আন্দামান। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে সাউথ আন্দামান এখানেই আছে কি? না এখানেই আছে তোমার পোর্ট ব্লেয়ার। কি আছে? রাজধানী পোর্ট ব্লেয়ার। এটাও তোমরা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে লাক্ষাদ্বীপের দিকের কথা যদি তোমাকে জিজ্ঞেস করে, দেখো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ এরকম দ্বীপপুঞ্জ আছে। এদিকে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে মিনিকয়। ঠিক আছে? মিনিকয় আর আছে মালদ্বীপ। তারপরে আছে মালদ্বীপ। এরপরে এখানে তোমাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে মালদ্বীপ, এটা হচ্ছে মিনিকয়, এটা হচ্ছে মালদ্বীপস বা মলদ্বীপস। এরপরে এখানে আছে মিনিকয়, মলদ্বীপস বলে। মালদ্বীপ না, মলদ্বীপস বলে। এরপরে দেখো এটা যদি লাক্ষাদ্বীপ হয়, এটা যদি লাক্ষাদ্বীপ হয়, এরপরে দেখো তোমাকে এই মালদ্বীপ আর মিনিকয় এর মাঝখানে কত ডিগ্রি চ্যানেল আছে বলো তো? এর মাঝখানে কত ডিগ্রি চ্যানেল আছে? মিনিকয় আর মালদ্বীপের মাঝখানে। তো সেখানে আছে তোমার ৮ ডিগ্রি চ্যানেল। এখানে আছে ৮ ডিগ্রি চ্যানেল। এরপরে মিনিকয় আর লাক্ষাদ্বীপ, ঠিক আছে? মালদ্বীপ আর মিনিকয়ের মাঝে আছে ৮ ডিগ্রি চ্যানেল। মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝখানে আছে, উপরের দিকে যত যেতে থাকবে, ঠিক আছে? এই সাইড থেকে যত তুমি যেতে থাকবে, বাড়তে থাকবে ডিগ্রি। ঠিক আছে? ৮ তারপরে আসবে কত? ৯। ৯ ডিগ্রি। ঠিক আছে? তাহলে ৯ ডিগ্রি চ্যানেল হবে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝখানে। এর পরের প্রশ্ন দেখো, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কোথায় মরুস্থলী দেখতে পাওয়া যায়? কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে?
এর কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান। মরুস্থলী কোথায় দেখতে পাওয়া যায়? রাজস্থানে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যকে ক্ষুদ্র স্বর্গ বলা হয়? বলো তো, ক্ষুদ্র স্বর্গ বলা হয় কোন রাজ্যকে ভারতের? এর কারেক্ট অ্যান্সার কি হবে? এটা হবে অরুণাচল। এটা অরুণাচল লিখা আছে। ঠিক আছে? অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড না ত্রিপুরা? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মণিপুর। কি হবে? না মণিপুরকে বলা হয় অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে মণিপুরের রাজধানী, মণিপুরের রাজধানী কি বলো তো? না ইম্ফল। ইম্ফল, ইম্ফল। এরপরে যদি জিজ্ঞেস করে এখানকার চিফ মিনিস্টার কে আছেন, সিএম কে আছেন বলো তো? সেটা হয়ে যাবে এন বীরেন সিং। এন বীরেন সিং। মনে রাখবে, মণিপুর কিন্তু নিউজে আছে অনেক। ঠিক আছে? এন বীরেন সিং। আর এখানের রাজধানী কি হয়ে যাবে? ইম্ফল হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নাইট্রোজেন ও হাইড্রোজেনের সংযোগে কি গঠিত হয়? অ্যামোনিয়া, সালফার, হাইড্রোজেন সালফাইড, ডলোমাইট। এর কারেক্ট অ্যান্সার কি হবে? কি বলা আছে? না নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো মিলে কি তৈরি হয় বলো তো? দেখো অ্যামোনিয়া, সালফার, সালফার তো তৈরি হবে না, হাইড্রোজেন সালফাইড, ডলোমাইট। এর কারেক্ট অ্যান্সার হবে দেখো অ্যামোনিয়া NH3 হয়। এটাই হয় তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে? অপশন এ। অপশন এ তে টিক চিহ্ন দাও। পরের প্রশ্ন দেখো, একটি পরমাণু অন্য একটি পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? একটা পরমাণু যখন আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলে? অভিস্রবণ, পাতন, যোজ্যতা, প্লবতা। দেখো অভিস্রবণের সঙ্গে তো এর কোনো সম্পর্কই নেই। অভিস্রবণ কাকে বলে বলো তো? যখন কোনো একটা পর্দার মাঝখান দিয়ে, ঠিক আছে? অর্ধবেদ পর্দার মাঝখান দিয়ে যখন কি হয়? না দ্রাবকের অণুগুলো কি হয়ে যায়? না চলে যায় এক সাইড থেকে আরেক সাইডে। তখন সেটাকে কি বলা হয়? না তখন সেটাকে বলা হয় যে অভিস্রবণ। এখানে পাতন আছে, যোজ্যতা আছে আর প্লাবতা আছে। তাহলে এখানে কোনটা হবে? না এখানে দেখো যোজ্যতা হবে। কারণ বাকিগুলোর সঙ্গে পরমাণুর কোনো সম্পর্কই নেই। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? না যোজ্যতা হবে। দুটো পরমাণু যখন যুক্ত হয়ে কি তৈরি করবে? একটা অণু তৈরি করবে। তখন সেটা তাদের উপর যোজ্যতার উপরেই নির্ভর করে। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, চিহ্নের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে কি বলা হয়? যখন তুমি চিহ্নের সাহায্যে অণুকে প্রকাশ করবে, কাকে প্রকাশ করবে? একটা অণুকে। অর্থাৎ অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে তুমি বুঝতে পারবে। কতগুলো পরমাণু আছে, পরমাণু আছে তুমি বুঝতে পারবে একটা অণুর মধ্যে, একটি অণুর মধ্যে। ঠিক আছে? তাহলে একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে তুমি যদি সেটা বুঝতে পারো, যেমন H2 যদি আমরা লিখি, H2 টা কি হয়ে যাবে? এটা হবে সংকেত। অর্থাৎ হাইড্রোজেনের একটা অণ পর অণুমন অণুর মধ্যে একটা অণুর মধ্যে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে, নিয়ে কি হয়েছে? না একটা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। তাহলে এখানে অণু যেহেতু বলা আছে, তাহলে এখানে যে সংকেত হবে, কি হবে? সংকেত হবে। ঠিক আছে? এরপরে যদি আমরা চিহ্ন দেখতাম তাহলে শুধু H হতো, এটা হতো চিহ্ন। এটা হবে হাইড্রোজেনের চিহ্ন। ঠিক আছে? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকের শেষ চলচ্চিত্রের নাম কি? দাদা সাহেব ফালকের শেষ চলচ্চিত্রের নাম কি বলো তো? ভারতের চলচ্চিত্র জগতের জনক কাকে বলা হয় বলো তো? সেটা হয়ে যাবে দাদা সাহেব ফালকে। ভারতের চলচ্চিত্র জগতের জনক বলা হয় দাদা সাহেব ফালকে। তার শেষ চলচ্চিত্রের নাম কি? তার যে শেষ চলচ্চিত্র ছিল তার নাম, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? না গঙ্গাবতরণ। ঠিক আছে? অপশন সি হবে কারেক্ট। অপশন সি হবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রথম ফিল্ম, ঠিক আছে? ভারতের প্রথম ফিল্ম বা ফার্স্ট ফিল্ম কি ছিল বলো তো? ফার্স্ট চলচ্চিত্র বা ফিল্ম, সেটা কি হয়ে যাবে? এটা অনেকবার জিজ্ঞেস করেছে। এর কারেক্ট অ্যান্সার হবে রাজা হরিশ্চন্দ্র। রাজা রাজা হরিশ্চন্দ্র। অর এটা হয়ে যাবে প্রথম। কিন্তু এটা কি ছিল? না এটা ছিল নির্বাক চলচ্চিত্র। অর্থাৎ এটাতে কোনো কথা বলা হয়নি। নির্বাক চলচ্চিত্র ছিল এটা। ঠিক আছে? নির্বাক। সিনেমাতে কোনো সাউন্ড ছিল না। এরপরে কি আসবে? ফার্স্ট চলচ্চিত্র এটা। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফার্স্ট সবাক চলচ্চিত্র কি ছিল? ফার্স্ট সবাক চলচ্চিত্র। তখন কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে?
তখন হবে আলম আরা। কি? আলম আরা, আলম আরা। এটা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে আর কিছু না, এগুলোই মনে রাখবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয়? 15 এপ্রিল, 11 এপ্রিল, 10ই মার্চ, 11ই মে। এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হবে 10ই এপ্রিল। এখানে অপশন ভুল দেওয়া আছে। একটা মনে হয়, এটাকে 10 করে দাও, 10 এপ্রিল। এর কারেক্ট অ্যান্সার কি হবে? 10 এপ্রিল। ঠিক আছে? 10 এপ্রিল হবে কারেক্ট অ্যান্সার। 10 এপ্রিল বিশ্ব ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হবে এটা। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফাদার অফ হোমিওপ্যাথি কাকে বলা হয় বলো তো? ফাদার অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির জনক কাকে বলা হয়? হোমিওপ্যাথি। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যামুয়েল হ্যানম্যান। কি? স্যামুয়েল স্যামুয়েল হ্যানম্যান। মনে রাখবে, স্যামুয়েল হ্যানম্যানকে বলা হয় ফাদার অফ হোমিওপ্যাথি। ফাদার অফ হোমিওপ্যাথি। পরের প্রশ্ন দেখো, এরপরে ডক্টর ডিজিজ ইন্টার্ন। তাহলে এখানে দেখো, এটা রিজনিং এর কোশ্চেন, অর্থাৎ জিকে শেষ হয়ে গেছে। কি বলা আছে? ডক্টর ডিজিজ ইন্টার্ন মেডিসিন মাইজার গোল্ড। এখানে তারপরে এরপরে আছে থিপ পানিশমেন্ট না শেরিফ ক্রাইম। এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? দেখো, ডক্টর ডিজিজের সঙ্গে সম্পর্কিত, সেরকম শেরিফ হবে ক্রাইমের সঙ্গে সম্পর্কিত। শেরিফ ক্রাইমের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মিসফরচুন ইজ টু সরো অ্যাজ সাকসেস ইজ টু। তাহলে মিসফরচুন দুর্ভাগ্য হচ্ছে দুঃখ, তাহলে সাকসেস কি হবে? জয় হবে, আনন্দ। অপশন এ হয়ে যাবে কারেক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট। এরপরে দেখো বলা আছে যে 5, 11, 19, 29 এর পরের সংখ্যাটা কি হবে? এটা তোমাকে বলতে হবে। এটার পরের সংখ্যা কি হবে? তুমি যদি দেখো ভালো করে, দেখো এখানে কি হয়েছে না 5 থেকে 11 হয়ে গেছে, অর্থাৎ +6 হয়েছে। 6 5 11। তারপরে দেখো এখানেও কি হয়েছে না প্লাস কত হয়েছে? 8 হয়েছে। তারপরেরটা দেখো এখানে কত হয়েছে? 10 হয়েছে। অর্থাৎ তারপরেরটা কত হবে? +12 হবে। 12 হবে। 12 যোগ করে লিখে দাও। অর্থাৎ চলে আসবে তোমার 41। কত আসবে? 41 হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কারেক্ট। ডি হয়ে যাবে কারেক্ট। ডি। পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? ১, ১, ২, ৩, ৫ এই ধারাটির দশম পদ কত হবে? বলো তো এই ধারাটার দশম পদ কবে হবে বা কত হবে? ১ আছে, তারপরে ১ আছে, তারপরে ২ আছে, ৩ আছে, তারপরে ৫ আছে। তাহলে এর দশম পদ তোমাকে খুঁজতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এটা দেখতে পাচ্ছি যে ১ আর ১ এই দুটোকে যোগ করে ১ আর ১ এটাকে যোগ করে আমরা ২ পাচ্ছি। আবার দেখো এই ২ আর ১ এটাকে যোগ করে আমরা ৩ পাচ্ছি। সেই একই রকমভাবে দেখো ২ আর ৩ এটাকে যোগ করে আমরা ৫ পাচ্ছি। সেইরকমভাবে আমরা যদি এগিয়ে যাই আবার, তার পরেরটা কি পাবো বলো তো? ৩ আর ৫ এই দুটোকে যোগ করে আমরা কি পাবো? ৮ পাবো। তারপরেরটা কি পাবো? দেখো ৮ আর ৫ কে যোগ করে কত পাবো? না ১৩ পাবো। আবার দেখো ১৩ আর ৮ কে যোগ করে আমরা কত পেয়ে যাবো? ১৩ আর ৮ কে যদি আমরা যোগ করি এখন, তখন পাবো আমরা ২১ নাকি? ২০ হয় ২১, হ্যাঁ ২১ হবে। এরপরে কি হয়ে যাবে দেখো ১৩ আর ২১ কে যদি যোগ করি, তখন তুমি কত পেয়ে যাবে? ৪ আর ৩ 34। ঠিক আছে? এরপরে দেখো ২১ আর 34 এটাকে যদি যোগ করি, যোগ করলে কত পাবো? দেখো কতগুলো হলো দেখো তো আগে। না, এটা হয়ে যাবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ নম্বর হয়েছে। অর্থাৎ ২১ আর ৩৪ কে যোগ করে দাও, তোমার ১০ নম্বর চলে আসবে। তাহলে ৪ আর ১ এ ৫ হবে, আর ২ আর ৩ দিয়ে ৫। তাহলে 55 হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ডি হবে কারেক্ট। পরেরটা দেখো, হানিফ তার টেবিলটি ঘড়ির টেবিলে এমনভাবে রাখলো, সরি। কি বলা আছে? হানিফ তার ঘড়িটি টেবিলে এমনভাবে রেখেছে যাতে সন্ধ্যা ৬টা ঘন্টার কাঁটাটি উত্তর দিক নির্দেশ করে। যখন সন্ধ্যা ৬টা হয় তখন কি হয়? না ঘড়ির কাঁটাটা উত্তর দিক নির্দেশ করে। রাত ৯টা ১৫ সময় ঘড়ির মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে সেটা তোমাকে বলতে হবে। দেখো তাহলে এখানে এরকমভাবে যদি ঘড়িটা থাকে, মনে করছি এটা ঘড়িটা। এরপরে দেখো কি বলা আছে? না যখন সন্ধ্যা ৬টা বাজে, তাহলে ৬ যদি হয় এদিকে ৬ থাকবে। তাহলে এখানে যদি ৬ থাকে, এদিকে তোমার ৯ থাকবে, এদিকে ৯ থাকবে, আর এদিকে ১২ থাকবে, আর এদিকে ৩ থাকবে। থাকবে তো? এরকমই হবে। সন্ধ্যা ৬টা মানে কি হবে দেখো, ঘন্টার কাঁটা উপরের দিকে থাকবে।
এটাই তো বলা আছে যে ঘন্টার কাঁটা কোন দিকে উত্তর দিকে মুখ করে আছে। আর মিনিটের কাঁটাটা কোন দিকে মুখ করে থাকবে? না মিনিটের কাঁটা দেখো তার উল্টো দিকে থাকবে। কারণ সন্ধ্যা ৬টা বাজছে এরকমভাবে থাকবে। ঠিক আছে? এরপরে তোমাকে বলা আছে ৯টা ১৫। ৯টা ১৫ মানে কি? ৯টা থেকে একটু এই সাইডে সরে আসবে এই সাইডে। তার মানে ঘন্টার কাঁটাটা এখন এদিকে আছে, এদিকে আছে নাকি? কালারটা চেঞ্জ করে দেই। ঘন্টার কাঁটাটা কোন দিকে আছে? দেখো এই সাইডে আছে, আছে। আর মিনিটের কাঁটাটা কি হবে? ৯টা ১৫ বলেছে। তার মানে মিনিটের কাঁটা একবারে ৩ এর সোজাসুজি থাকবে। এই সোজা। তবেই তো ১৫ হবে। নাকি? তাহলে এখানে দেখো মিনিটের কাঁটা এটা। তাহলে এটা কোন দিকে মুখ করে আছে দেখো তো? মিনিটের কাঁটাটা কোন দিকে মুখ করে আছে? এটা কোন দিকে মুখ করে আছে? না এটা আছে তোমার পশ্চিম দিকে মুখ করে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম। ঠিক আছে? অপশন ডি তে দেখো দেওয়া আছে পশ্চিম। তাহলে পশ্চিম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? পশ্চিম। পরের প্রশ্ন দেখো। কি বলা আছে? না শহর কে এর ৬ মাইল পূর্বে শহর এল অবস্থিত। কি বলা আছে? শহর কে, কে একটা শহর আছে। এর ৬ মাইল পূর্বে, ৬ মাইল পূর্ব দিকে, ৬ মাইল পূর্ব দিকে কি আছে? এটা হচ্ছে কে একটা শহর। এর এদিকে এল আছে। কি আছে? এল শহর আছে। এরপরে কি বলা আছে? না এরপরে বলা আছে যে শহর এল এর ৬ মাইল উত্তরে এম আছে। ৬ মাইল উত্তরে এম আছে। তাহলে এদিকে আবার উত্তরে ৬ মাইল উত্তরে এম আছে। এখানে এম আছে। এরপরে, এরপরে কি বলা আছে? শহর এম এর ১২ মাইল পূর্বে শহর এন আছে। এই ১২ মাইল এদিকে যাওয়ার পরে তুমি কি পেয়ে যাবে? এন পাবে। এন পাবে এখানে। এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে এন এর ১৬ মাইল উত্তরে ও আছে। এর ১৬ মাইল উত্তরে কি আছে? না এর ১৬ মাইল উত্তর দিকে এন আছে, ও আছে। এখানে আছে ও। এখানে কি আছে? না ও আছে। তাহলে এখানে দেখো তোমাকে জিজ্ঞেস করেছে কে থেকে ও এর দূরত্ব কত? কে থেকে ও এর দূরত্ব তোমাকে বের করতে বলেছে। তাহলে এটা কেমন করে করবে বলো তো? দেখো কে আছে এখানে। কে থেকে ও এর দূরত্ব তোমাকে বের করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমাকে এতদূর পর্যন্ত যেতে হবে। এটাই যেতে হবে। এরপরে তাহলে এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে দিই, দেখো নিচের দিকটা কত হয়ে যাবে দেখো তো? নিচের দিকটা এখানে ৬ ছিল। আর এই যে উপরে এটা ১২ মানে এটাও ১২। তাহলে এটা কত হয়ে যাবে? ৬ আর ১২ ই পুরোটা হয়ে যাবে তোমার ১৮। ১৮ হবে নাকি? নিচেরটা পুরোটা ১৮ হয়ে যাবে। এরপরে দেখো সাইডটা এটা ৬ ছিল। এটা যদি ৬ থাকে তাহলে এটাও ৬ হবে এদিকটা। এদিকটা ৬ আর উপরের দিকটা ১৬। তাহলে পুরোটা কত হয়ে যাবে এখান থেকে এতদূর পর্যন্ত? ১৬ আর ৬ কত হয় বলো তো? ১৬ আর ৬ কত হয়? বলো? ২২ হবে। তাহলে এটা ২২ হবে নাকি? এরপরে দেখো এটা যদি ১৮ হয়, এটা যদি ২২ হয়, তুমি কি করবে? না এখান থেকে তুমি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা লাগিয়ে দিলে তুমি পেয়ে যাবে। অর্থাৎ কি হয়ে যাবে? দাঁড়াও, দাঁড়াও ভুল হয়েছে। এটা ভুল করেছি। এই যে এটা। কি বলা আছে দেখো? এটা দেখো বলা আছে কত মাইল উত্তরে আছে? না ৮ মাইল উত্তরে আছে। দেখো এল এর ৮ মাইল উত্তরে এম আছে। তাহলে এটা ৮ হবে। ঠিক আছে? এটা যদি ৮ হয়, এটা যদি ৮ হয়, এটাও ৮ হবে। এটাও ৮ হবে। তাহলে এটা কত হয়ে যাবে? ১৬ আর ৮ এ। ১৬ আর ৮ এ কত হবে বলো তো? ১৬ আর ৮ এ কত হয়ে যাবে? ২৪ হবে। তাহলে এটা তো তোমার ২৪ হবে। ঠিক আছে? এটা ২৪ হবে। তাহলে দেখো এখানে কি হবে? না ১৮ আর ২৪ আছে। অর্থাৎ অতিভুজ সমান কি হয়ে যাবে? না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ ১৮ এর স্কয়ার প্লাস 24 এর স্কয়ার হবে। হবে? এটা যদি তুমি করো তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো ২৪ এর স্কয়ার কত হয় আর ১৮ এর স্কয়ার কত হয়? ১৮ তো 324 হবে। আর ২৪ এর কত হয়ে যাবে? না 576 হবে। এরপরে এ দুটোকে যদি তুমি যোগ করো কত পাবে দেখো? ৯০০ পেয়ে যাবে। যোগ করলে ৯০০ আসবে। ৯০০ যদি হয় সেটা ৩০ হয়ে যাবে। কত হবে? ৩০। তাহলে ৩০ হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। সি হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। কি বলা আছে? যদি কেসকে 5231 হিসাবে কোড করা হয়, চেয়ারকে 58206 হিসাবে কোড করা হয় এবং টিচকে 71258 হিসাবে কোড করা হয়, তাহলে এর অর্থ কী হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এখানে দেখো CASE কি বলা আছে? CASE এর কোড তোমার দেওয়া আছে 5231 এটা দেওয়া আছে।
এরপরে দেখো চেয়ারের কোড দেওয়া আছে CHAIR, এর কোড দেওয়া আছে 585206, বলা আছে। তোমাকে টিচের কোড দেওয়া আছে TEACH, এর কোড তোমার দেওয়া আছে 71258, বলা আছে। এরপরে তোমাকে জিজ্ঞেস করেছে কোড দেওয়া আছে সেটা কার কোড বলতে বলেছে, অর্থাৎ 586037। এখানে একটা জিনিস তুমি দেখতে পেয়েছো, দেখো এখানে যদি দেখি আমরা কে, দেখো এর সঙ্গে 1 আছে, এখানেও দেখো এর সঙ্গে 1 আছে। তাহলে যেটা যার সঙ্গে লেখা আছে সেটাই তার কোড, বোঝা গেছে? এরপরে তাহলে আমরা 5, দেখো 5 এর কোড কি হয়ে যাবে? সি হবে। 5 এর কোড কি হবে? না সি হবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 8, 8 আছে, 8 এর কোড দেখো এইচ আছে। তাহলে 8 এর কোড কত হয়ে যাবে? 8 এর কোড কি হয়ে যাবে? না 8 এর কোড এইচ হবে। এরপরে দেখো 6, 6 আছে। 6 মানে 6 মানে দেখো আর এর কোড সেটা। তাহলে আর হবে এখানে, আর হবে। এরপরে দেখো ও আছে, ও নয় 0 আছে। 0 মানে হচ্ছে সেটা আই এর কোড। তাহলে এখানে আই বসবে। কি বসবে? আই বসবে। এরপরে 3 আছে। 3 মানে সেটা কার কোড? এস এর কোড। তাহলে এস বসবে, এস বসবে। এরপরে দেখো 7 আছে। 7 মানে সেটা কার কোড? সেটা হয়ে যাবে টি এর কোড। তাহলে এটা হবে CHRIST, CHRIST। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে? পরেরটা দেখো কি বলা আছে, একটি নির্দিষ্ট ভাষায় কাউন্সিলকে যদি এরকমভাবে লেখা হয়, তাহলে গাইডেন্সকে কিভাবে লেখা হবে? এটা কেমন করে হবে দেখো তো? যদি আমরা এখানে লিখি, ঠিক আছে? কি লেখা আছে দেখো? COUNSEL, এটা লেখা আছে। এরপরে কনসেল, কনসেল লেখা আছে। ঠিক আছে? C3 হবে। ও কত হয়ে যাবে? ও 15 হবে। ইউ কত হবে? ইউ হয়ে যাবে তোমার 21। এন কত হয়? এন 14 হয়। আর এস হয়ে যায় 19। আর কত হয় বলো তো? 5 হয়। এল কত হয়? এল 12 হয়। এটাই হয়। এরপরে দেখো এখান থেকে তোমাকে কি দেওয়া আছে? BTIRAK, এটা দেওয়া আছে। BTIRAK, BITI, সরি, BITIRAK, এটা লেখা আছে। BITIRAK, এটা লেখা আছে। তাহলে এখানে দেখো বি এর কোড কত হয়? বি তো 2 হয়ে যাবে। কি হবে? B2। আই কত হবে? 9 হবে। টি 20 হবে। আই 9 হবে। আর 18 হবে। এ 1 হবে। কে হয়ে যাবে 11, হলো। এরপরে দেখো 3 থেকে 2 হয়েছে, অর্থাৎ -1 হয়েছে। 15 থেকে 9 হয়েছে। 15 থেকে 9 মানে এখানে কত কমেছে দেখো তো? 6 কমেছে, নাকি? 6 মাইনাস হয়েছে। তারপরেরটা দেখো, এখানে 21 থেকে 20 হয়েছে, -1 হয়েছে। তারপরেরটা দেখো কত হয়েছে? তারপরেরটা দেখো এখানে 14 থেকে 9 হয়ে গেছে, অর্থাৎ -5 হয়েছে, হয়েছে। তারপরেরটা দেখো 19 থেকে আবার 18 হয়েছে, -1। তারপরেরটা দেখো -4। তারপরেরটা দেখো -1। তাহলে লজিক বুঝতে পারছো? প্রথমে একটা তো -1 হবে, তারপরেরটা 6 থেকে শুরু হচ্ছে -6, 5, 4 একটা করে এরকম কমে, কমে আসবে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এটাকে লিখি গাইডেন্সকে, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম GUI, GUIDANCE, এটা হবে। তাহলে এখানে যদি নাম্বারিং আমরা করে দিই, G7, G7, U21, I9, D4, A1, N14, C3, E5, এটা হবে। এরপরে দেখো এখান থেকে যদি প্রথমে যদি -1 হয়, সেটা কত হয়ে যাবে? 6 হবে। তাহলে 6F6। তারপরেরটা কি হবে দেখো? এখানে -6 যদি আমরা করে দিই, -6 মানে 21 থেকে যদি 6 কমে যায়, সেটা 15 হবে। O15, নাকি? তাহলে ও আসবে। তারপরে এখানে যদি আবার 1 কমে যায়, 1 কমে গেলে সেটা কত হবে? 8 হবে। 8 মানে হচ্ছে H8, তাহলে H হবে। FOH, দেখো FOH একটাতেই তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে তুমি বিটা নিচে চলে এসেছে। তাহলে এখানে তুমি বি এ টিক চিহ্ন দিয়ে দিতে পারো। না চাইলে তুমি পুরোটাও করতে পারো। ঠিক আছে? তাহলে এখানে বি এরটাই হবে কারেক্ট অ্যান্সার। এটাই হবে কারেক্ট। ঠিক আছে? চাইলে তুমি পুরোটা করতে পারো। এরপরেরটা কি হবে? -5 হবে। -5 মানে সেটা কি হয়ে যাবে বলো তো? -5 মানে সেটা হয়ে যাবে তোমার ওয়াই। কত হবে? ওয়াই। ঠিক আছে? জেড থেকে আবার 1 কমে যাবে, ওয়াই হবে। এরপরে দেখো কি হবে? এখানে যদি 1 কমে যায়, তাহলে সেটা 0 মানে হয়ে যাবে সেটা জেড। ঠিক আছে? এরকম হবে। তারপরেরটা দেখো, যদি আমরা এখানে 4 যদি মাইনাস করি, 4 মাইনাস করলে সেটা হয়ে যাবে 10। 10 এ কি আছে? জে আছে, জে। তারপরেরটা যদি 1 মাইনাস করি, তখন কি হয়ে যাবে?
2 হবে অর্থাৎ B2। তারপর এটা যদি আমরা -3 করি সেটা কত হয়ে যাবে? 2 হবে। তাহলে আবার B চলে আসবে। তাহলে দেখো পুরোটা ওটাই এলো। তাহলে অপশন B হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। একটি ট্রেনকে যদি কি বলা আছে না ট্রেনকে যদি বাস, বাসকে যদি ট্রাক্টর, ট্রাক্টরকে যদি গাড়ি, গাড়িকে যদি স্কুটার আর স্কুটারকে যদি বাইসাইকেল, সাইকেলকে যদি মোপো বলা হয় তাহলে ক্ষেত চাষে কোনটা ব্যবহার করা হবে? বলো তো ক্ষেতকে চাষ করার জন্য কোনটা ব্যবহার করব আমরা? দেখো ক্ষেত চাষে তো ট্রাক্টর ব্যবহার হবে। আর ট্রাক্টরকে কি বলা হয়? ট্রাক্টরকে গাড়ি বলি আমরা। কি বলি? না গাড়ি বলি। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না গাড়ি হবে। ট্রাক্টরকে আমরা গাড়ি বলি। তাই গাড়ি হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কারেক্ট। ডি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো। ফরচুন ফেভারস দ্য ব্রেভস লাইনের চতুর্থ কনসোনেন্টের দ্বিতীয় ভাওয়েল কোনটা? বলো তো? তাহলে এখানে তোমাকে খুঁজতে হবে চতুর্থ কনসোনেন্ট মানে 4 নম্বর কনসোনেন্টের পরে 2 নম্বর ভাওয়েলকে তোমাকে খুঁজতে হবে। তাহলে ফরচুন যদি আমরা লিখি FORTUNE ফরচুন লিখা আছে। এরপরে আছে ফেভারস FAVO এরকমভাবে লেখা আছে। ঠিক আছে? এতদূর পর্যন্তই থাক। দেখো প্রথমের আমরা কনসোনেন্টের খুঁজবো আমরা। তাহলে কনসোনেন্ট যদি আমরা খুঁজি, চতুর্থ কনসোনেন্ট। দেখো F তো কনসোনেন্ট তাহলে ১ নম্বর হয়ে গেল। ১ নম্বর কনসোনেন্ট। দেখো O তো ভাওয়েল এটা হবে না। R দেখো এটা ২ নম্বর কনসোনেন্ট। T দেখো ৩ নম্বর কনসোনেন্ট। U দেখো ভাওয়েল। N তাহলে N টা হবে ৪ নম্বর কনসোনেন্ট। এরপরে দ্বিতীয় ভাওয়েল। এই যে E টা আছে এটা হচ্ছে ফার্স্ট ভাওয়েল। এটা হয়ে গেল ফার্স্ট ভাওয়েল। তারপরে দেখো এটা তো কনসোন্যান্ট। এটা কি? এটা তো কনসোন্যান্ট তাহলে এটাকে হিসাব করা যাবে না। তারপরে দেখো A টা আছে এটা সেকেন্ড ভাওয়েল হবে। তাহলে A হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। A হবে কারেক্ট। B তে A হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। অনুপস্থিত অক্ষরটি তোমাকে বসাতে হবে। কি বলা আছে? JFMAM ঠিক আছে? তারপরে কি বসবে? দেখো এটা একটু আলাদা রকম লজিক আছে। কি বলা আছে? না JFMAM ঠিক আছে? এর পরেরটা কি আসবে? এগুলো তোমার ইংরেজির যে মান্থস আছে সেই মাস নিয়ে দেওয়া আছে। অর্থাৎ জানুয়ারি প্রথমেরটা, জানুয়ারির জে লিখে দিয়েছে, ফেব্রুয়ারির এফ লিখে দিয়েছে, মার্চের এম লিখে দিয়েছে, আর এপ্রিলের এ লিখেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে এর এম লিখেছে। তারপরে জুন হবে, জুনের জে বসবে। তাহলে জে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। জুনের জে বসবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। এরকম একটা ছবি দেওয়া আছে। এর পরে ছবিটা কেমন হবে সেটা তোমাকে বলতে বলেছে। এটা কেমন হবে দেখো। এখানেও সেই একই রকম তোমরা কি করবে বলো তো? একটা ছেড়ে আরেকটাকে ধরবে। ঠিক আছে? অর্থাৎ প্রথমেরটার সঙ্গে আমরা এদিকের এটাকে, তারপরে এর সঙ্গে এটাকে এরকমভাবে যাব। তাহলে এখানে দেখো প্রথমেরটায় কি হয়েছে? এদিকে অ্যারো আছে। তারপরে কি হয়েছে দেখো অ্যারোটা এখানে তার পরের লাইনে চলে গেছে। দেখো এর পরের লাইনে শিফট হয়ে গেছে। পরের লাইন তো ওটাই। তাহলে এর পরের লাইনে চলে গেছে দেখো এটা। গেছে? এরপরে দেখো তার পরেরটাতে তার পরের লাইনে চলে গেছে। তার পরের লাইন মানে কি? এটা। এটাইতে চলে গেছে। গেছে? ঠিক আছে? কিন্তু এটাই গেলে কি আমরা পাবো? জিজ্ঞাসা চিহ্নের জায়গাটা কি পাবো? এরপরে এটা তো স্কিপ করে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে এটাকে দেখতে হবে। তার পরেরটাতে। ঠিক আছে? যখন তুমি ২ নম্বরটাকে দেখবে দেখো এদিকে আছে অ্যারো। কোন দিকে আছে? না দেখো এদিকে অ্যারোটা আছে বা লাইনটা আছে এদিকে। আছে? তার পরের ছবিতে কি হয়ে গেছে দেখো। এই যে এই লাইনে চলে গেছে, এই লাইনে চলে গেছে। গেছে? দেখো এই লাইনে চলে এসছে তার সাইডের লাইন। তারপরেরটাই কি হবে? না এই লাইনে চলে যাবে। এই যে এই লাইনটা আছে, এই লাইনটা এই লাইনে চলে যাবে। তাহলে এই লাইনে যদি চলে যায় তখন ছবিটা কেমন হবে? এরকম হবে। হবে? উপরে হবে নাকি? উপরেরটাই হবে। উপরেরটা সোজা। তাহলে উপরেরটা সোজা যদি হয় তাহলে এখানে কোনটা আছে বলো তো? কোনটা আছে? না ডি হয়ে যাবে কারেক্ট। ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ডি। পরের প্রশ্ন দেখো।
কি বলা আছে? বিচারক, চোর আর অপরাধীদের মধ্যে ভালো সম্পর্ক নির্দেশ করে কোনটা? কিসের মধ্যে বলা আছে? বিচারক, চোর আর অপরাধী। ঠিক আছে? তাহলে দেখো অপরাধী যারা তার মধ্যেই তো চোর আসবে, নাকি? চোরও তো একজন অপরাধী, নাকি? তাহলে অপরাধী হবে এটা। এটা যদি অপরাধী হয়, এটাকে যদি আমরা অপরাধী লিখি, তার মধ্যে থাকবে কারা? না তার মধ্যে থাকবে চোর। চোর হবে এক ধরনের অপরাধী। কিন্তু বিচারক তো আলাদা। বিচারক আলাদা থাকবে। তাহলে বিচারক আলাদা হবে। তাহলে এখানের কারেক্ট অ্যান্সার কি হবে? না ডি হয়ে যাবে কারেক্ট। ডি হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষরগুলোকে আয়নার সামনে আয়নায় ও বাস্তবে একই হবে। তাহলে অক্ষরগুলো বলেছে, ঠিক আছে? তোমাকে ওয়ার্ডটা যদি একই থাকবে সেটা বলেনি। ঠিক আছে? অক্ষরগুলো একই থাকবে। তাহলে যে অক্ষরগুলোর চেঞ্জ হয় না আয়নাতে ছবি, ঠিক আছে? সেগুলোই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে দেখো এম চেঞ্জ হয় না হয় না। এ দেখো চেঞ্জ হয় কি? না হয় না। তাহলে এখানে ই চেঞ্জ হয়ে যায়। ই চেঞ্জ হয় তাহলে এটা তো হবে না। প্রথমেরটা হবে না। তারপরেরটা দেখো কি আছে? না তারপরেরটাই AWAY দেখো এও চেঞ্জ হয় না, ডাব্লিউ চেঞ্জ হয় না, ওয়াইও চেঞ্জ হয় না, এ তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা চেঞ্জ হয় না। ঠিক আছে? এখানে দেখো ই চেঞ্জ হয়ে যায়। ই ঘুরে যায় উল্টো দিকে। এরকম হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো এনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখানের এনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে বি হয়ে যাবে কারেক্ট। বি হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। ইংরেজি বর্ণমালায় ছোট হাতের অক্ষরগুলো আয়নায় আর বাস্তবে একই হবে। অর্থাৎ চেঞ্জ হবে না। তাহলে এখানেও সেই একই রকম দেখো। WOM IXY দেখো ওয়াইটা কেমন হয়ে যাবে? এরকম হবে। ঠিক আছে? এরকমই হবে। এক্সটা, আইটা, এমটাও দেখো চেঞ্জ হয়ে যাবে। লাইনটা তার এদিকে চলে আসবে। এরকম হয়ে যাবে। হবে? তাহলে এই দেখো এই দুটো এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও হবে না। কিন্তু এটা দেখো চেঞ্জ হবে না। হবে কি? এটা দেখো চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে এখানের কারেক্ট অ্যান্সার কি আসবে? বি আসবে। দেখো এখানে ডি চেঞ্জ হয়ে যাবে। ডির মুখ ঘুরে যাবে উল্টো দিকে। ঠিক আছে? এখানে দেখো তোমার টিটার মুখটা ঘুরে যাবে উল্টো দিকে। ঘুরবে? টিটা এরকম আছে, সেটা এরকম হয়ে যাবে। হবে তো? তাহলে এখানের কারেক্ট অ্যান্সার কি হবে? বি হবে। স্থির জলে একটা নৌকার গতিবেগ ৮ কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি ৫ ঘন্টায় স্রোতের অনুকূলে ১৫ কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে ২২ কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল সেটা তোমাকে বের করতে হবে। এটা কেমন করে করবে বলো তো? এটা কেমন করে করবে? না এটাকে তোমাকে দ্বিঘাত সমীকরণ তো করতেই হবে। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ তোমাকে এখানে করতেই হবে। যদি আমরা দ্বিঘাত সমীকরণ এখানে করতে যাই, তাহলে কি হবে দেখো? ১৫ কিলোমিটার পথ যাবে। ঠিক আছে? স্রোতের অনুকূলে বলা আছে। ৮ কিলোমিটার প্রতি ঘন্টা তার বেগ। তাহলে তার বেগ যদি ৮ কিলোমিটার প্রতি ঘন্টা হয়, আমরা মনে করছি যে স্রোতের বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ হচ্ছে x কিমি পার আওয়ার। এটা যদি আমরা ধরে নিই, এরপরে কি করব দেখো ১৫ কিলোমিটার অনুকূলে যাবে অর্থাৎ 8 প্লাস x যোগ হয়ে যাবে বেগটা। এই সময়টা লাগবে তার অনুকূলে যেতে। আর প্রতিকূলে যেতে কি হবে? প্রতিকূলে যেতে যে সময়টা লাগবে সেটা হয়ে যাবে তোমার 15/8 মাইনাস x বিয়োগ হয়ে যাবে। সেটা সমানই হচ্ছে ৫। অনুকূল প্রতিকূল দুটা যাচ্ছে সে ৫ ঘন্টায়। এরপরে দেখো সরি এটা ২২ কিলোমিটার। এটা ১৫ কিলোমিটার নয়, এটা হচ্ছে ২২ কিলোমিটার যাচ্ছে। তাহলে উপরে ২২ থাকবে। এরপরে দেখো তুমি কি করবে না এদের যদি আমরা লসাগু করি, ঠিক আছে? লসাগু করলে নিচে কি আসবে? নিচে চলে আসবে দেখো 8 প্লাস x ইনটু 8 মাইনাস x আসবে। উপরে কি আসবে? না ১৫ ইনটু 8 মাইনাস x আর এখানে কি চলে আসবে? 32 ইনটু 8 প্লাস x আসবে। সমানই কি হবে? ৫ হবে। হবে? এরপরে দেখো এখানে যদি তুমি গুণ করে দাও উপরে, উপরে গুণ করলে তোমার কত আসবে দেখো? ১২০ আসবে। মাইনাস 15x এটা কত হয়ে যাবে? ৩২ ৮ এ এটা হবে তোমার ৮ দুগুণে ১৬, ৩ ৮ এ ২৪, ২৫, ২৫ ৩২ নয় এটা ২২ ছিল তো। কি হবে দেখো ২২ ইনটু ৮ হবে অর্থাৎ ৮ দুগুণে ১৬ র ৬, ৮ দুগুণে ১৬ একে ১৭ এটা হবে। এরপরে দেখো এখানে কত হয়ে যাবে? 22x হবে। হবে? নিচে কি আসবে দেখো? a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি 64 ৮ এর স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ 64 মাইনাস x স্কয়ার লিখতে পারি। পারি? এরপরে দেখো এটা সমান ৫ হলো। এরপরে কি করবে? এরপরে দেখো যোগ বিয়োগ করব আমরা উপরে। উপরের সংখ্যাগুলো যদি যোগ বিয়োগ করি, দেখো যোগ করলে কত আসছে? যোগ করলে কত আসছে? যোগ করো দেখো তো। চলে আসছে দেখো ৬, ৭, ৮, ৯ আর ২।
296 আসছে উপরে, আসছে +7 দেখো এটা 15x, এটা মাইনাসে আছে, এটা আছে 22x, তাহলে এখানে কি হয়ে যাবে? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। 7 5 এ 12, 7x হবে। আর নিচে কি আসবে? 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সমান 5 হচ্ছে। এরপরে দেখো, এরপরে যদি আমরা এটাকে আবার ভাঙি, যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, দেখো 64 সঙ্গে 5 গুণ করব, তাহলে কত হয়ে যাবে সেটা? 64 সঙ্গে 5 গুণ করলে সেটা হয়ে যাবে তোমার 5 4 এ 20, 0 হাতে 2, 5 6 30, 32, এটা হবে। এরপরে দেখো -5x² সমানই কত হবে? 296 প্লাস 7x, এটা হবে। তাহলে এরপরে যদি আমরা দেখি, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি যে 5x² আমরা লিখতে পারি 5x² +7x -24 হবে। বিয়োগ করলে কত আসবে? 24 সমান 0। এরপরে দেখো, এটাকে তোমাকে মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ তোমাকে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটাকে তোমাকে ভাঙতে হবে। এটাকে যখন তুমি ভাঙবে, ঠিক আছে? তখন কি হবে বলো তো? দেখো, এটার সঙ্গে এটাকে আমরা গুণ করব। 24 এর সঙ্গে 5 কে গুণ করব। 24 এর সঙ্গে 5 কে গুণ করলে আমরা কত পাবো বলো তো? ৫ ৪ এ ২০, ০ হাতে রইল ২। ৫ দুগুণে ১০, ১১ 12, ১২০। ১২০ কে দেখো ১৫ আর ৮ এ যদি ভাঙি আমরা, কিসে ভাঙবো? না ১৫ আর ৮ এ। দেখো 5x² প্লাস ১৫ মাইনাস ৮ ইন্টু এক্স মাইনাস ২৪ ইকুয়াল টু 0। এরপরে 5x² প্লাস ১৫x মাইনাস 8x মাইনাস ২৪ ইকুয়াল টু 0। এরপরে দেখো এখানে 5 কমন যাবে, মানে হয়ে যাবে 5x কমন যাবে, অর্থাৎ x প্লাস 3 হবে। এর পরেরটা কি আসবে এখানে? এখানে ৮ কমন যাবে, x প্লাস 3 আসবে। এরপরে দেখো 5x মাইনাস 8 হবে একটা, আরেকটা হবে x প্লাস 3, এটা সমান 0 হলো। তাহলে এখান থেকে দেখো x এর মান আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে x পেয়ে যাব 8/5, অর্থাৎ ১ পূর্ণ ৩ এর ৫। ঠিক আছে? এটাই হবে। এটা তো মাইনাসে চলে আসবে। এদিকেরটা মাইনাসে চলে আসবে, ওটা নেব না। তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন অপশন বি হবে কারেক্ট। বি হবে কারেক্ট। ঠিক আছে? পরেরটা দেখো, কি বলা আছে? A:B সমান হচ্ছে 30:40, B:C সমান আছে 80:90, তাহলে A, B, C এর অনুপাত তোমাকে বলতে হবে। এটা সহজ, কিছুই নেই। A/B তোমার দেওয়া আছে 30/40 বলা আছে। আর এখানে B/C তোমার দেওয়া আছে 80/90 দেওয়া আছে। এখানে আমাদেরকে B কে সমান করতে হবে। B কে সমান করতে গেলে এটাকে 80 করার জন্য 2 দিয়ে গুণ করে দাও। এখানে কত চলে আসবে? A হয়ে যাবে 90, A হয়ে যাবে 60, B হয়ে যাবে 80, আর এখানে C হয়ে যাবে 90। এটা হবে নাকি? তাহলে অপশন কোথায় আছে দেখো? অপশন দেখো কোথায় আছে? না 60, 80, 90 B তে আছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। কোনো পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে ফেল করে, আর উভয় বিষয়ে 25% ফেল করে। দেখো সবগুলো ফেল, ফেল, ফেল দেওয়া আছে। আছে? যখনই এরকম দেওয়া থাকবে তাহলে আলাদা, আলাদা গুলোকে যোগ করবে। যেমন বিজ্ঞান 60, অঙ্ক 40, যোগ করে দাও, ১০০ হয়ে গেল। এরপরে যেটা উভয় আছে সেটাকে বিয়োগ করে দাও। উভয়কে বিয়োগ করে দিলে সেটা হয়ে যাবে 25, অর্থাৎ ৭৫ হলো। এই যে ৭৫ তুমি পেলে, এটা কি বেরাবে? সবগুলো ফেল দেওয়া আছে মানে এটা ফেল বেরাবে। কি বেরাবে? ফেল। এরপরে তোমাকে জিজ্ঞেস করেছে কতজন ছাত্র পাস করেছে। তাহলে পাসের সংখ্যা যখন হবে ১০০ থেকে এটাকে বিয়োগ করে দাও। ১০০ থেকে ৭৫ বিয়োগ করে দিলে সেটাই আসবে তোমার পাসের সংখ্যা। ঠিক আছে? তাহলে চলে আসবে 25। অপশন অপশন এ হবে কারেক্ট। এ হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো। কোনো একটি কাজ রাম ও রহিম একত্রে ১২ দিনে করতে পারে। রাম একাই কাজটি ১৮ দিনে করতে পারে। রহিম একা কাজটি কত দিনে করবে? তাহলে রাম আর রহিম দুজন। তাহলে রাম আর রহিম দুজন মিলে কত দিনে করতে পারে? দুজন মিলে ১২ দিনে শেষ করতে পারে। ১২ দিনে। আর রাম একা কাজটা কত দিনে করে? না রাম একা কাজটা করে তোমার ১৮ দিনে। তাহলে এদের লসাগু কি হবে? সেটাই হবে টোটাল ওয়ার্ক। এদের যে লসাগু হবে সেটাই হবে টোটাল ওয়ার্ক। অর্থাৎ কত হবে বলো তো? ৩৬। ৩৬ হবে টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে সম্পূর্ণ কাজ। রাম আর রহিমের ক্ষমতা কত হয়ে যাবে? ৩ ১২ ৩৬, ৩ হবে এদের ক্ষমতা দুজনের। এরপরে রামের ক্ষমতা কত হবে দেখো? ১৮ ২ ৩৬, ২ হবে রামের ক্ষমতা। তাহলে রামের ক্ষমতা যদি ২ হয় আর রাম রহিম মিলে যদি ৩ হয়, রহিমের ক্ষমতা কত হবে? ১ হবে। একই হতে হবে, কারণ দুজনের মিলে তো ৩। তাহলে এখানে রহিম কাজ করবে ১ এর ক্ষমতাতে,
36 ইউনিট কাজ করবে, তার 36 দিন সময় লাগবে। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। পরেরটা দেখো, কি বলা আছে? রেল লাইনের পাশে একটা তালগাছ আছে। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা একটি ট্রেনের কত সময় লাগবে তালগাছটি অতিক্রম করতে? তাহলে ঘন্টায় ৪৫ কিলোমিটার যায়। তাহলে বেগ তার কত হয়ে যাচ্ছে? ৪৫ কিলোমিটার প্রতি আওয়ার। ঠিক আছে? এটা বলা আছে। এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, সেটা কি হয়ে যাবে? না ৪৫ ইন্টু ৫/১৮ এটাই হবে। এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এরপরে যখন কেউ তালগাছ বা কোনো স্তম্ভকে অতিক্রম করে, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? অর্থাৎ ১৫০ মিটার এই স্পিডে যেতে, এটা তার বেগ, এটাই তার বেগ। এই স্পিডে যেতে তার কত সময় লাগবে? তাহলে ১৫০ কে ভাগ করে দাও। ১৫০ কে যখন তুমি ভাগ করবে এটা দিয়ে, কি আসবে? না 45 ইন্টু ৫/১৮ এটাই তো আসবে। তাহলে এত সেকেন্ড সময় লাগবে। এটাকে যদি তুমি ভালো করে লিখো, ১৫০ ইন্টু কি হয়ে যাবে? দেখো 1/৪৫ তো আসবে। 1/৪৫ তো আসবে। ৪৫ তো নিচেই আসবে, নাকি? আর ৫/৪৫ নিচে আসবে, ৫ নিচে থাকবে, আর ১৮ টা উপরে যাবে। এটা হবে। এরপরে কাটাকুটি করে দাও। দেখো কাটাকুটি যদি আমরা এখানে করি, এখানে দেখো ৫ দিয়ে কাটবে। ৫ ৩ এ ১৫, ৫ ৩ এ ১৫, ৩০। এরপরে কি হয়ে যাবে দেখো ১৫ দিয়ে কাটো, ১৫ দুইয়ে ৩০, ৩ ১৫ এ ৪৫। ৩ দিয়ে কাটবে, ৩ ৬ ১৮, ৬ দুইয়ে ১২ সেকেন্ড। ১২ সেকেন্ড হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বি। পরেরটা দেখো, কি বলা আছে? একটা চেয়ারের মূল্য হচ্ছে ২২.৫০ টাকায় বিক্রি করায় শতকরা ১০ টাকা ক্ষতি হয়। কত টাকা মূল্যে বিক্রি করলে তার ১০ টাকা লাভ হতো? বলো তো। এর কারেক্ট অ্যান্সার কি হবে? এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে ২২.৫০ টাকায় বিক্রি করলে তার ১০% ক্ষতি হয়। ১০% ক্ষতি মানে আমরা বলতে পারি যে 90% সেটা সমানই হচ্ছে কত? না ২২.৫০ এত টাকা। এরপরে এখান থেকে আমরা বলতে পারি যে ১% সমান কত হবে? ১% সমান কত হবে? ২২.৫ বাই কত হবে? ৯০ হবে। এটাই তো হবে। এরপরে যদি আমরা এখানে দশমিকটা তুলে দিই, দেখো কত আসবে? 225 বাই 90 আসবে। এটাকে যদি তুমি কাটাকুটি করো, ঠিক আছে? এটাকে যদি কাটাকুটি করো, কি হবে বলো তো? দশমিক তুলে দিলে আরেকটা ১০ নিচে গুণ হবে। হবে তো? এরপরে যদি এটাকে কাটাকুটি করি আমরা ৫ দিয়ে, ঠিক আছে? ৫ ৪ এ ২০, ৫ ৪ এ ২০, ৫ ৫ এ ২৫ এটা হবে। এরপরে দেখো ৫ ২ এ ১০, ৪৫ ২ এ দেখো ৯০ হয়ে যাচ্ছে। তাহলে ১ এর ৪ হচ্ছে ১% সমান। 100% সমান কত হয়ে যাবে? 100% বের করব না আমরা। কি বলেছে না ১০ টাকা লাভ হবে। ঠিক আছে? শতকরা ১০ টাকা লাভ হবে। মানে কি ১০% লাভ হবে তার। তাহলে আমরা ১১০, ১১০ সমান বের করব। ঠিক আছে? ১১০ সমান এটা শতকরা। ১০ টাকা লাভ হবে মানে কি শতকরা ১০ টাকা তার লাভ হবে। তাহলে ১১০% সমান যদি আমরা বের করি, সেটা কত হয়ে যাবে বলো তো? 1/4 ইন্টু ১১০ এটাই তো হবে। এরপরে যদি তুমি এটা হিসাব করো, পেয়ে যাবে দেখো ৪ ২ এ ৮, ৮ ৯ ১০ ১১ ৩ ৪ ৭ এ ২৮, ২৯ ৩০ ২ 27.50 হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কোন সংখ্যাকে পরপর ৫, ৭ দিয়ে ভাগ করলে ২ আর ৪ অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটিকে ৫ ইন্টু ৭ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, আলাদা, আলাদা দিয়ে ভাগ হচ্ছে। দেখো ১ম এ ৫ দিয়ে ভাগ হচ্ছে, ভাগশেষ থাকছে কত? ২ থাকছে। তার পরের বার কত দিয়ে ভাগ হচ্ছে? তার পরের বার ভাগ হচ্ছে তোমার ৭ দিয়ে। তখন ভাগশেষ থাকছে কত? না ৪ এটা থাকছে। এরপরে এগুলো তো ভাগশেষ। এদিকেরগুলো হচ্ছে ভাগশেষ, আর এদিকেরগুলো হচ্ছে ভাজক। ঠিক আছে? এগুলো দিয়ে ভাগ হচ্ছে, এগুলো দিয়ে ভাগ হচ্ছে। এরপরে দেখো আমরা কি করব? কিছুই না। ১ম এ শুধু ২ লিখব। ঠিক আছে? ১ম এ কি লিখা হবে? এই যে এটাকে শুধু একটা ভাগশেষকে লিখব ২। তারপরে কি হবে? না প্লাস এই যে ৪ আছে না? ৪ এর সঙ্গে এদিকের একটা ভাজককে গুণ হবে। ঠিক আছে? এটার সঙ্গে এটাকে গুণ হবে। তাহলে 4 ইন্টু 5 ঠিক আছে? এটা করলেই তোমার অ্যান্সার চলে আসবে। আর কিছু করতে হবে না। যদি এর পরে আরো একটা থাকতো এখানে,
তখন আমরা কি করতাম, এটা দিয়ে এই ৫ কেও গুণ করতাম, আবার ৭ কেও গুণ করতাম। ঠিক আছে? এরকমভাবে চলতে থাকতো বারবার। তাহলে এটা কি হয়ে যাবে না 2 প্লাস ৪ ৫ এ ২০ সমান ২২ হবে কারেক্ট। ২২ হবে কারেক্ট অ্যান্সার। সি এরটা হবে কারেক্ট। ঠিক আছে? পরেরটা দেখো। এর একটা নিয়ম আছে। ঠিক আছে? যে এরকমভাবে করতে হয়। পরের প্রশ্ন দেখো 4096 সমান 64 40.96 0.4096 এরকমভাবে তোমাকে বের করতে বলেছে। তোমার তো দেওয়াই আছে। এটার সমান মান হচ্ছে 64 এরপরে দুটোর আগে দশমিক আছে। মানে একটার আগে দশমিক থাকবে এখানে। হয়ে যাবে 6.4 এটা হবে 6.4 তারপরেরটা কি হবে? দুটোর আগে দশমিক থাকবে। তাহলে এটা কত হয়ে যাবে? না 0.64 এটা হবে। তারপরেরটা কি হবে দেখো ৩টা জোড়া আছে। তাহলে ৩টার আগে দশমিক থাকবে। 0.064 এটা হবে। তারপরেরটায় কি হয়ে যাবে দেখো ১টা, ২টো, ৩টা, ৪টা। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে দেখো ৪টার আগে অর্থাৎ ৪টার আগে দশমিক থাকবে। ৮টা আছে ৪টার আগে 0064 এটাকে যোগ করে দাও। যোগ যদি করে দাও কত আসবে? এখানে 4 আসবে। ৬ ৪ এ ১০ এর ০ আসবে। এখানে ৬ ৪ এ ১০ আর একে ১১ হবে। এখানে ৬ আর ৪ এ ১০ একে ১১ হবে। আর এখানে হবে 7 ঠিক আছে? এদিকে হয়ে যাবে 7 তাহলে 7.1104 হবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। এ হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। কি বলা আছে? ১৩ টাকায় ১২.৫০ পয়সার একটা টেবিল বিক্রি করায় ৫% লাভ হলো। টেবিলটি ১২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো তো? কি বলা আছে? না ১৩ টাকায় ১৩ টাকা ১২.৫০ পয়সা। তাহলে এটাকে যদি পুরোটাকে তুমি টাকাতে নিয়ে যাও, ১৩ টাকা এত পয়সাকে, কত হবে বলো তো? দেখো ১২.৫ মানে এটাকে আমরা লিখতে পারি ১ এর ৮ লিখা যায়? ১ এর ৮ লিখা যায়। তাহলে এখানে ১৩ টাকা ১ এর ৮ টাকা। ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে না ১৩ প্লাস ১ এর ৮ এত টাকা হবে। ঠিক আছে? এত টাকা হবে। ১০০ দিয়ে ভাগ করলে এটাই আসবে। ঠিক আছে? ১ এর ৮ আসবে। তাহলে এখানে দেখো এই টাকাটা যদি তুমি যোগ করে লিখো কত হবে বলো তো? ৮ তেরোয় ৮ তেরোয় কত হয়? ৩ ৮ এ ২৪ ১০৪ তাহলে এটা হয়ে যাবে ১০৫ ১০৫/৮ এটাই হবে। এত টাকা, এত টাকা হবে। এরপরে দেখো এই যে ১০৫/৮ এত টাকা তোমার বেরালো। এটা সমানই হচ্ছে কত পার্সেন্ট? দেখো ৫% লাভ হয়। মানে হচ্ছে এটা সমানই হচ্ছে তোমার ১০৫% কত? ১০৫% এখান থেকে তুমি ৳১ সমান কত বের করতে পারবে? ৳১ সমান হয়ে যাবে ১০৫ ১০৫ ইন্টু ৮/১০৫ এটা হবে। তাহলে এত টাকা। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ৳১২ ৳১২ বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে ৳১২ সমান কি হয়ে যাবে? না ১০৫ ইন্টু ৮/১০৫ ইন্টু ১২ হবে। এটাই তো হবে। কি হয়ে গেল? ঠিকই আছে। তাহলে এখানে দেখো কি হবে? না ১০৫, ১০৫ তো কেটে যাবে। কাটবে। ৮ ১২ ৯৬ কত হবে? ৯৬% তাহলে ৯৬% যদি হয় ৳১২ মানে, তার মানে সেটা 100% থেকে ৪ কমে গেছে। অর্থাৎ 4% ক্ষতি হয়েছে। কি হয়েছে? 4% ক্ষতি। ক্ষতি হবে 4% অপশন বি হবে কারেক্ট। ঠিক আছে? বি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো। শতকরা বার্ষিক কত সরল সুদের হারে, এটা হারে, ঠিক আছে? কত সরল সুদের হারে ৳৪৫০ র ৫ বছরের সুদ ৳১৩৫ হবে? বলো তো? এটাও তো সহজ। তাহলে ৳৪৫০ র সুদ। তাহলে ৳৪৫০ র ৫ বছরে সুদের হার আমরা জানি না। বাই ১০০ সমান হয়ে যায় ১৩৫। এটাই তো হবে। দেখো এখানে একটা 0 কেটে যাবে, কাটবে। ৫ ২ এ ১০ হবে। এটা হয়ে যাবে তোমার ৫ একে ৫। এরপরে ২ দিয়ে কাটবে কি এটা? না কাটবে না। এদিকে দেখো ৪৫ এটা কাটবে। ঠিক আছে? এটা কাটবে দেখো। ৩ দিয়ে ১৫ দিয়ে কাটবে। ১৫ ৩ এ ৪৫, ১৫ ৩ এ ৪৫ এটা দেখো হয়ে যাবে ১৫, ১৫ ৯ এ হবে এটা। ঠিক আছে? ১৫ ৯ ৩ তিরিকে ৯ হবে দেখো। তাহলে ৩ ২ এ ৬ আর সমান কত হয়ে যাবে না ৬। ৬ হবে কারেক্ট অ্যান্সার। বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বি। পরেরটা দেখো। মোট ৳১২৩০ ৬ জন পুরুষ, ৮ জন মহিলা, ১০ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে
যাতে প্রতিটি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্য অংশের অনুপাত হয় 5:4:2। প্রতি মহিলার অংশ কত টাকা হবে সেটা তোমাকে বলতে হবে। এটা কেমন করে করবে বলো তো? দেখো অনুপাত দেওয়া আছে 5:4:2। তাদের সঙ্গে সংখ্যাকে গুণ করতে হবে। দেখো ৬ জন পুরুষ ছিল, তাহলে এটা তো পুরুষের অনুপাত, তার সঙ্গে ৬ গুণ করে দাও। তাহলে কত হবে? ৫-৬ ৩০। এটা ৪ জন কি মহিলা, কতজন ছিল? ৮ জন ছিল। ৪ ৮ এ ৩২, ৪ ৮ এ ৩২ হয়ে যাবে। এরপরে ২ টা কিসের অনুপাত? বালকের অনুপাত। তাহলে এর সঙ্গে ১০ জন ছিল বালক, ১০ গুণ করে দাও। তাহলে ১০ দুগুণে ২০ হবে। এটাকে আবার কেটে দাও। কত আসবে? ১৫:১৬:১০। এটাই তো আসবে। এটাই আসবে অনুপাত। এরপরে দেখো, এরপরে দেখো কি হবে? না এই অনুপাতে ভাগ করতে হবে আমাদের ৳১২৩০। যোগ করে দাও এগুলোকে। যোগ করলে কত হবে? ৬ ৫ এ ১১, মানে হচ্ছে ৩১, ১০ এ ৪১। ৪১, ৪১ সমান তোমার দেওয়া আছে। কত দেওয়া আছে? 1230। ১ সমান কত হয়ে যাবে? ৩ একে ৩, ৩ দিয়ে কাটবে দেখো ৩০ হবে। ১ সমান যদি ৩০ হয়, বলা আছে প্রতি মহিলার অংশ কত টাকা? প্রতি মহিলা মানে কোনটা? মহিলা মানে হচ্ছে এই যে মাঝখানেরটা, ১৬। ১৬ অনুপাত সমান কত হবে বলো তো? ১৬ র সঙ্গে ৩০ গুণ করে দাও। তাহলে ১৬ ইন্টু ৩০ কত হবে? না, ৳৪৮০। এটাই হবে। ৩ ১৬ য় ৪৮। এটা হচ্ছে টোটাল মহিলা। এটা হচ্ছে মোট মহিলাদের ভাগ। কিন্তু কতজন মহিলা ছিল? প্রত্যেক মহিলা যদি একজন মহিলার বের করতে হয়, তখন কি হবে? না এই ৪৮০ কে ভাগ করতে হবে। ৮ জন মহিলা ছিল। ৮ দিয়ে ভাগ করে দিতে হবে। ৮ দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো? ৬, ৳৬০। কত হয়ে যাবে? না ৳৬০ হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে কারেক্ট। ডি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো, একজন পরীক্ষার্থী মোট নম্বরের 40% পেয়ে ৬০ নম্বরের জন্য অকৃতকার্য হলেন। মানে ফেল করেছে। তাহলে এখানে ৬০% এর সঙ্গে আমরা যদি ৪০% এর সঙ্গে যদি আমরা ৬০ কে যোগ করে দিই, তাহলে পাস নাম্বার আমরা পেয়ে যাব। পাবো তো? এটাই হচ্ছে পাসিং মার্ক। এরপরেই বলা আছে আরেকজন ৬০ নাম্বার পেয়ে ১০০ বেশি পেয়ে গেছে। তাহলে তার ৬০% থেকে যদি আমরা ১০০ কে বিয়োগ করে দিই, তাহলেও আমরা পাসিং মার্ক পেয়ে যাব। তাহলে এটাই হবে পাসিং মার্ক, দুটো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো যদি এদিকে চলে আসে ৬০, তাহলে বিয়োগ হবে। তাহলে এটা হয়ে যাবে 20%। 20% সমান এদিকটা হয়ে যাবে ১৬০ হবে? তাহলে এখান থেকে তুমি হান এ 1% সমান কত পেয়ে যাবে? 1% সমান পেয়ে যাবে ৮ পাবে। 100% সমান কত হয়ে যাবে? ৮০০। তাহলে ফুল মার্কস হচ্ছে ৮০০ নাম্বার। এটা কি? এটা হচ্ছে ফুল মার্কস, নাকি? ফুল মার্কস। এরপরে তোমাকে জিজ্ঞেস করেছে কি? না তোমাকে জিজ্ঞেস করেছে যে সে পাস করার জন্য কত মার্কস দরকার? তাহলে 40% এর থেকে ৬০ বেশি দরকার। তাহলে ৮০০ র আমরা 40% বের করব, তার সঙ্গে ৬০ যোগ করে দেব। তাহলে ৮০০ র 40%, ৮০০ ইন্টু 40/100 সমান কত হয়ে যাবে দেখো তো? ৪ ৮ এ ৩২, ৩২০ হচ্ছে। ৩২০ র সঙ্গে ৬০ কে যোগ করে দাও। এর সঙ্গে যখনই তুমি ৬০ কে যোগ করবে, পেয়ে যাবে ৩৮০। ৩৮০ হবে পাসিং মার্ক। ঠিক আছে? বা তুমি ৬০% বের করে সেখান থেকে ১০০ কে বিয়োগ করে দিতে পারো। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? পরেরটা দেখো, কি বলা আছে? ২ ব্যক্তি রাম ও শ্যামের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 2:3 আর 3:5। প্রত্যেকের মাসিক সঞ্চয় যদি ৳২৫০০ হয়, শ্যামের মাসিক ব্যয় কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে কি হবে? দেখো আয় হচ্ছে 2:3 এটা দেওয়া আছে। এরপরে সঞ্চয় বলা আছে, যদি আমরা আয় থেকে সঞ্চয়কে বিয়োগ করে দিই, তাহলে এদিকেও বিয়োগ হয়ে যাবে 2500, এদিকেও বিয়োগ হয়ে যাবে 2500। এরপরে কি পাবো আমরা? যেটা পড়ে থাকবে সেটাই হবে ব্যয়, অর্থাৎ 3:5 এটা পড়ে থাকবে। এরপরে আমরা কি করব? না এখানে আড়াআড়ি গুণ করব। ঠিক আছে? এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, গুণ করে বিয়োগ হবে। তাহলে ৫ দুয়ে ১০, ৩ তিরিকে ৯, গুণ করে বিয়োগ করলে আমরা পাচ্ছি ১। ১ অনুপাত সমানই কত হচ্ছে? আর দিয়ে লিখছি রেশিও, অনুপাত। ১ অনুপাত সমানই কি হবে? না এটার সঙ্গেও গুণ হবে। এই যে ২৫০০ তুমি দেখতে পাচ্ছ, এর সঙ্গে ৫ গুণ হবে, আর এই ২৫০০ র সঙ্গেও ৩ গুণ হবে। ঠিক আছে? গুণ হয়ে বিয়োগ হবে। কারণ এদিকেও মাইনাস চিহ্ন আছে, এদিকেও মাইনাস চিহ্ন আছে। একই চিহ্ন যদি বোথ সাইডে থাকে, তখন গুণ করে বিয়োগ হয়। তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো? তুমি দেখো ৩ আর ৫ কে বিয়োগ করেও গুণ করে দিতে পারো। সে একই আসবে। ৩ আর ৫ কে যদি বিয়োগ করি ২ পাবো। ২ দিয়ে ২৫০০ কে গুণ করে দিলে কত হয়? ৫০০০ হবে। তাহলে ৫০০০।
1:5,000, 3 অনুপাত সমান কত হয়ে যাবে? 3 অনুপাত সমান হবে 3 5 15,000, কত হাজার? 15,000, 15,000 তোমার হচ্ছে আয়। কার আয়? এটা হচ্ছে শ্যামের আয়। দেখো এটা শ্যাম ছিল, তাহলে শ্যামের আয় হয়ে যাচ্ছে কত? শ্যামের আয় হয়ে যাচ্ছে 15,000। তাহলে তার তোমাকে ব্যয় জিজ্ঞেস করেছে। ব্যয় মানে কি? 2500 বিয়োগ করে দাও এটা থেকে। 2500 যদি তুমি বিয়োগ করে দাও 15,000 থেকে, তাহলে কত পড়ে থাকবে? 12,500 নাকি? যদি 2,500 বিয়োগ হয়ে যায়, কত পড়ে থাকবে? না 12,500। তাহলে অপশন কি হবে? না অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। একটি অংশীদারি কারবারে রাম রহিমের মূলধনের অনুপাত 2:3। মোট লাভের 5% যদি ট্যাক্স দেওয়ার পর বছরের শেষে রহিমের লভ্যাংশ যদি 1,710 টাকা হয়, তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছে সেটা তোমাকে বলতে হবে। এটা কেমন করে করবে বলো তো? এটা কেমন করে করবে? দেখো রাম আর রহিম আছে, এদের যে মূলধনের অনুপাত সেটা দেওয়া আছে 2:3। আমরা লাভটাকে যদি দেখি 5% ট্যাক্স দিয়ে দিয়েছে, বাকি পড়ে আছে কত পার্সেন্ট? 95%। এটা পড়ে আছে, এটা ভাগ হবে এই অনুপাতে নাকি? এই অনুপাতে এটা ভাগ হবে। তাহলে রহিম কত পাবে বলো তো? রহিম কত পাবে? রহিম পাবে 95% এর 3 এর 5 দিয়ে গুণ করতে হবে। কারণ সে 2:3 অনুপাতে পাচ্ছে। তার ভাগ হচ্ছে 3 আর যোগ ফল হচ্ছে 5, 3 আর 2 5। তাহলে এটা করলে কারটা পাবো আমরা? রহিমের পাবো। রহিমের টাকাটা পাবো। তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে দেখো তো? এখানে তুমি দেখো 5 19 হবে এটা। 19 যদি হয়, 3 19 এ কত হয়ে যাবে? 3 19 এ 57 হবে। এত পার্সেন্ট। এত পার্সেন্ট কে পাচ্ছে? এটা পাচ্ছে রহিম। এরপরে দেখো তাহলে এই 57% এটা সমানই তোমার দেওয়া আছে দেখো। এটা সমানই তোমার দেওয়া আছে 1,710 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি 100% সমান বের করতে পারবে? 1% সমান কত হবে বলো তো? এটা দিয়ে কাটবে দেখো 57 দিয়ে এটাকে। এটা দিয়ে কাটো তুমি দেখো 3 দিয়ে যাবে। ৩ 0 30 হবে। তাহলে 1% সমান 30 হয়ে যাচ্ছে। 100% সমান কত হয়ে যাবে? 100% সমান হয়ে যাবে তোমার 3,000 নাকি? এটা হবে কারেক্ট অ্যান্সার। 3,000 হবে তাদের মোট লাভ। তাহলে বি হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। কি বলা আছে? 330 আর 430 এর মধ্যবর্তী যে সংখ্যাকে ৬, ৯ আর ১২ দিয়ে ভাগ করলে ৪ ভাগশেষ থাকবে, সেই সংখ্যার সমষ্টি কত হবে? তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? না ৬, ৯ আর ১২ এদের লসাগু তোমাকে বের করতে হবে। দেখো ৬, ৯, ১২ এদের লসাগু আমরা দেখতে পাচ্ছি ১২ কে আমরা সবচেয়ে বড় সংখ্যাটাকে টার্গেট করব ১২। দেখো ১২ যাবে কি? ৬ দিয়ে যাবে, কিন্তু ৯ দিয়ে যাবে না। তাহলে ১২ ঘরের কোনো একটা সংখ্যাই যাবে। ১২ দুগুণে ২৪, ২৪ কি যাবে? দেখো ৯ দিয়ে, না যাচ্ছে না। তাহলে ১২ ৩ এ ৩৬, ৩৬ দেখো ৯ দিয়েও যাবে, ৬ দিয়েও যাবে। তাহলে এখানে ৩৬ হবে তাদের লসাগু। লসাগু কত হয়ে যাবে? ৩৬। এরপরে আমরা এমন একটা সংখ্যা খুঁজব যেটা এদের মাঝখানে থাকবে। ৩৩০ আর ৪৩০ এর মাঝখানে থাকবে। ৩৬ দিয়ে ভাগ যাবে, তার সঙ্গে ৪ যোগ করে আমরা সংখ্যাগুলোকে লিখব। কারণ ৪ ভাগশেষ থাকবে বলেছে। তাহলে ৩৬ দ্বারা বিভাজ্য এদের মাঝখানে দুটো সংখ্যা তুমি পাবে। ৩৩০ আর ৪৩০ এর মাঝখানে। কি, কি দুটো সংখ্যা? যেগুলো ৩৬ দ্বারা বিভাজ্য হবে, সেই দুটো সংখ্যা হবে তোমার ৩৬০ একটা হবে দেখবে। ঠিক আছে? ৩৬ 10 এ ৩৬০ এটা একটা হবে। আরেকটা হবে তার সঙ্গে ৩৬ আবার যোগ হয়ে যাবে, অর্থাৎ কত হবে? না ৩৯৬ হবে। এটা হবে। এই দুটো সংখ্যা হবে যেগুলো হচ্ছে ৩৬ দ্বারা বিভাজ্য। এর দ্বারা বিভাজ্য হবে এগুলো। ভাগ যাবে। কিন্তু ভাগ গেলে তো হবে না। বলেছে ৪ ভাগশেষ থাকবে। তাহলে ৪ যদি ভাগশেষ থাকে এগুলোর সঙ্গে ৪ যোগ করে লিখে দাও তুমি। নাকি? তাহলে কি হয়ে যাবে? একটা হবে 364, আরেকটা হয়ে যাবে 400। তাহলে অপশন দেখো কোথায় আছে? 364 400। হ্যাঁ, অপশন সি দেখো আছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। না আর নেই প্রশ্ন। এই ৫০ টাই ছিল এই প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন। ঠিক আছে? তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। এটা দেখো রেকর্ডেড ক্লাস। আমরা লাইভ ক্লাস করতে পারবো না এই কিছুদিন, ৩-৪ দিন। তো তার জন্য রেকর্ডেড ক্লাস আমি আপলোড করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।